আজকে তাজা খবর। দুবরাজপুর জঙ্গলে রেল লাইনের কাজ করতে গিয়ে উধাও ৩০ জন কর্মী সহ ইঞ্জিনিয়ার তরুণ মুখোপাধ্যায়। রেল লাইনের কাজ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ। রেলের চাকরিটা সদ্য পেয়েছে বিকাশ, ইঞ্জিনিয়ার পদে। লাইন বানানোর কাজ, দুবরাজপুরে একটা লাইন তৈরি করার কাজ। এই লাইনটা অনেক দূর তৈরি হয়েছিল, কিন্তু ওই দুবরাজপুর জঙ্গলে গিয়ে আর অগ্রসর হয়নি, কিছুটা গিয়ে থেমে গিয়েছিল। যেসব রেলের মজুর এমনকি এখানে কাজ করা তদারকি ইঞ্জিনিয়ার দায়িত্বপ্রাপ্ত ছিল, সবাই আচমকা উধাও হয়ে যায় হট করে। কারোর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে দুবরাজপুর জঙ্গল খুব গভীর ছিল, সে জঙ্গলে কোনো বাঘ সিংহ নেই, এটা সবার জানা। তবে এতগুলো মানুষ কিভাবে হঠাৎ করে উধাও হয়ে গেল, এটা কিন্তু ঘোর রহস্য হয়েই থেকে গিয়েছিল। আজ দীর্ঘ ৩ বছর পর রেল কর্তৃপক্ষ আবার সেই কাজ করার উদ্যোগ নিয়েছে, কারণ এখান দিয়ে লাইন প্রসারিত হলে সেটা রানীগঞ্জ পৌঁছবে। এই যোগাযোগ ভীষণ দরকারি বলে মনে করেছে রেল কর্তৃপক্ষ, তাই তারা আবার এই উদ্যোগ নিয়েছে। এই কাজের ভার এবার পড়েছে সদ্য চাকরিপ্রাপ্ত বিকাশের উপর। একটা ছোট্ট ট্রেনে করে কিছু কুলি মজুর, তাঁবু, ত্রিপল, খাবার রসদ নিয়ে ট্রেন ২ দিন পর রওনা দেবে সেই জঙ্গলে, যে পর্যন্ত লাইন প্রসারিত হয়েছিল তার উপর দিয়ে। বিকাশের কাছে একটা কমিউনিকেশনের ডিভাইস দেওয়া হবে, তার থেকে বিকাশ রেলের হেডকোয়ার্টারে খবরাখবর পাঠাবে। মাঝে মাঝে একটা ছোট ট্রেন করে খাবার দাবার সেখানে পাঠাবে রেল কর্তৃপক্ষ। এরকম কথা পাকা হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা এবং কাজ বুঝে নেওয়া। রেলের প্রজেক্ট প্ল্যানিং চার্টটি ভালো করে ঘরে বসে ২ দিন দেখতে থাকে বিকাশ। এই কাজটা খুব দরকারি। কাজটা বুঝে নিতে হবে ভালো করে, আইডিয়া করে নিতে হবে কিভাবে সে কাজটি করবে। তারপর নির্দিষ্ট দিন চলে এলো, বিকাশ রওনা হলো। সাথে চলল একদল কুলি মজুর। সবাই গাড়িতে উঠে গেল, ট্রেন ছাড়লো। পরের দিন বিকেলে তারা পৌঁছালো। সত্যি ভয়াবহ গভীর জঙ্গল, চারিদিকে বিভিন্ন ধরনের বড় বড় গাছ আর বুনো ঝোপঝাড়ে ভর্তি। জঙ্গলের পরিবেশ ভীষণ থমথমে, নিস্তব্ধতা বিরাজিত চতুর্দিকে। জঙ্গলের মধ্যে একটা জায়গা দেখে বিকাশ তাঁবু খাটানোর নির্দেশ দিল। সকলকে সে বলে দিল, খুব সাবধান, এই জঙ্গলের চেহারা দেখেছে তো, কেউ কিছু না বলে কোথাও যেও না, সবাই আমরা এক তাঁবুতে থাকবো। ২ দিন পরে কোম্পানির তরফ থেকে মালগাড়ি আসবে লাইনের পাতা স্ল্যাব নিয়ে, সেগুলো আনলোড করে আমরা কাজ শুরু করব। বিকাশরা যে গাড়িতে এসেছিল সেটা আর ফিরে যায়নি, সেখানেই থাকবে বলে বলা হয়েছিল। কাজ কমপ্লিট হয়ে গেলে সেই গাড়ি করে একবার লাইন দেখে নেওয়া হবে, তারপর তাতে করে সবাই ফিরে আসবে। প্রায় ৪০ জন কুলি মজুর, বিকাশ আর সেই গাড়ির চালক সবাই তাঁবু খাটিয়ে তার মধ্যে একসাথে বসলো। দূরের দিগন্ত সূর্য অস্তমিত হতে শুরু করলো লাল আভা ছড়িয়ে। জঙ্গলের রূপ সে আধারে ঢেকে গিয়ে আরো ভয়াবহ হয়ে উঠল। চারিপাশে ঝিঝি পোকার ঐক্যতান শোনা যাচ্ছে। সবাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল, কিন্তু বিকাশের চোখে ঘুম নেই। ট্রেনে করে আসার পথে সে খানিকটা ঘুমিয়েছে। সামনে তাঁবুর লণ্ঠন জ্বলছে, সময় কাটতে চাইছে না। হঠাৎ একটা অদ্ভুত আওয়াজে বিকাশের গায়ে কাঁটা দিয়ে উঠল। শব্দটা এসেছে এখান থেকে অনেক দূর থেকে, ক্ষীণ তবে গর্জনের মতো আওয়াজ। মাঝে মাঝে একটু থেমে আবার আওয়াজ, কিন্তু এই শব্দ চেনা কোনো পশুর নয়। বিকাশ আর এটা নিয়ে ভাবল না। সে মনে মনে করলো, গভীর জঙ্গল, আশেপাশে ঘিরে রয়েছে কত রকম জন্তু জানোয়ার থাকতে পারে, এই বোধ হয় তেমন কোনো আওয়াজ। এরপরে আর কিছু নতুন করে ঘটেনি। ২ দিন নির্বিঘ্নে কাটলো। তারপর মালগাড়ি পৌঁছলো সেখানে। মালগাড়ি থেকে সমস্ত রেলের পাত আর স্ল্যাব নামানো হলো, সেগুলো একত্রিত করে এক জায়গায় রাখা হলো। মালগাড়ি আবার ফিরে গেল। ২ দিন পুরোদমে বিশ্রাম হয়েছে, তাই বিকাশ সেদিন থেকেই কাজ শুরু করতে চাইলো। সেই মতো শুরুও হলো। দুপাশে জঙ্গল পরিষ্কার করা হলো, অনেক গাছ কাটার মেশিন দিয়ে সাফ করে ফেলা হলো। এই সাফাইয়ের কাজ তখন অনেক দূর এগিয়েছে, হঠাৎ এক কুলির বিষয়টি নজরে আসে। সে মাটিতে এক পদচিহ্ন আবিষ্কার করে, যা মানুষের পায়ের মতো ৫ আঙুলের, কিন্তু স্বাভাবিক মানুষের চেয়ে অনেক বড় এই ছাপ। এই ছাপ দেখে অনেক কুলি মজুর ভয় পেয়ে গেল। বিকাশের মনেও দূর দূর কাঁপুনি ধরল, তবে সে সেটা বুঝতে দিল না। সে ভয় পেয়ে গেলে পুরো দল ভয় পেয়ে যাবে, কাজ আর অগ্রসর হবে না। এটা তার সদ্য পাওয়া চাকরিতে একটা কালো দাগ ফেলবে, এটা সে কিছুতেই চায় না। একটু পরে আরেক কুলি দূরে একটা গাছের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলল, ওটা কি? গাছের গায়ে বড় একটা আঁচড়ের দাগ, ৫ আঙ্গুলের, আর সেটা ৮ ফুট উঁচুতে।
বাঘ সিংহ এই জঙ্গলে নেই, আর থাকলেও তারা এত লম্বা নয়। ভল্লুক কি হবে? হয়তো 8 ফুট উঁচুতে তো মানুষের 5 আঙ্গুলের ছাপ হতে পারে না। কোনো ভল্লুক বা বান্দর হয়তো গাছে উঠে এ দাগ কেটেছে। তবুও মন মানতে চাইল না। কোথাও একটা প্রশ্ন থেকেই গেল, কিসের ছাপ? প্রতিটি আঙ্গুলের মাঝে বেশ অনেকটা দূরত্ব। এর থেকে স্পষ্ট বোঝা যায় জন্তুটির হাতের তালু অনেক বড়। গত রাতে সেই দূর থেকে ভেসে আসা ক্ষীণ আওয়াজের কথা বিকাশের মনে পড়ল। সেদিন কাজ আর এগুলো না, কুলি মজুরদের শরীর ভেঙে গেছে। সবাই এসে আবার তাঁবুর মধ্যে জড়ো হলো। কাজ প্রতিদিন বিকেল 4টে পর্যন্ত হতো, কারণ জঙ্গল এত ঘন। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লেই জঙ্গলে আধার ঘনাতে খুব একটা বেশি দেরি হয় না। এরপর বেশ কিছুদিন নির্বিঘ্নে কাজ এগোলো। তারপর সেদিন কাজ চলছে পুরোদমে। বেলা পড়ে এসেছে তখন। হঠাৎ জঙ্গলের ভিতর তীব্র আর্তনাদ, মানুষের কণ্ঠ। সব কুলি মজুর এক হয়ে দাঁড়ালো লাইন দিয়ে। মোট কতজন আছে গোনা হলো। দলে একজনকে কম পাওয়া গেল। সকালের মনে ভয় দানা বাঁধল। তারপর ম্যানেজার বিকাশ যেদিক থেকে আওয়াজটা এসেছে সেদিকে কুলি মজুরদের নিয়ে এগোলো। কিছুটা এগোনোর পর জঙ্গলের মাটির মাঝে একটা রক্তের ফোঁটা বহুদূর পর্যন্ত চলে গেছে। সবাই দেখতে পেল, কিন্তু জঙ্গল ক্রমশ ঘন হয়ে উঠেছে। চারিপাশে অন্ধকার নামছে। সুবার মনে আতঙ্ক। বিকাশ আর এগোতে চাইল না। কাল দেখা যাবে। কিন্তু সে রাতে কারুর চোখে ঘুম এলো না। সকলের মনের মধ্যে ভয়, একজন কুলি কোথায় গেল? সকলের মনে তীব্র আতঙ্ক, এই জঙ্গলে মানুষ তো তারাই, তবে কি আরো অন্য মানুষ আছে? সবাই চিন্তিত। পরের দিন সকাল হলো। আলো ফোটার সাথে সাথে আবার কুলি মজুরদের সঙ্গে বিকাশ আগের দিনে দেখা সেই পথে এগুলো। সকলের হাতে লাঠি, জঙ্গল থেকে ডালপালা কেটে বানানো, কারণ তারা অস্ত্র কোথায় পাবে? কখন কি বিপদ আসে? সবার মনেই দুশ্চিন্তা আর অজানা আতঙ্ক। সেই রক্তের দাগ ধরে এগোতেই বেশ কিছুটা দূরে হঠাৎ জঙ্গলের মাঝে সবাই একটা ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করলো। মুখটা আর চেনা যায় না, সারা গায়ে কিসের যেন আঁচড়। সবাই চমকে ওঠে। আঁচড়ের দাগটা খুব চেনা। এ তো সেই কিছুদিন আগে দেখা গাছের গায়ের কাটা দাগটা। হ্যাঁ হ্যাঁ, একদম তাই। সেই বড় বড় নখ, আর বেশ গভীর। নখগুলো যেন শরীরের অনেকটা ভেতর পর্যন্ত ঢুকে গেছে। তবে লোকটার দেহের পোশাক সবাই বুঝতে পারে এ তাদের দলেরই লোক, কারণ দেহের পোশাক রেলের কুলি মজুরদের সঙ্গে মিলে যায়। সবাই ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। বিকাশ সবাইকে নিয়ে ফিরে আসে তাঁবুতে। হেডকোয়ার্টারে জানাতে হবে। কমিউনিকেশন ডিভাইসটা হাতে নিয়ে বিকাশ কন্ট্যাক্ট করতে গেল, কিন্তু কি আশ্চর্য, কোনো টাওয়ারই মিলছে না। এ তো আরো ভয়াবহ বিপদ হলো। এমতো অবস্থায় কাজ এগোনো সম্ভব নয়। সকলের মনের ভয় বিভীষিকার মতো আবদ্ধ। কি করবে সবাই? যেখানে প্রাণের এত ভয় লুকিয়ে রয়েছে সেখানে কাজ করা সম্ভব নয়। বিকাশের একার পক্ষে এ কাজ তো করা একদমই সম্ভব নয়। কুলি মজুরা ভয় পেয়ে গেছে, কেউ আজ কাজ করতে চাইছে না। বিকাশ মনে মনে ভাবলো, কেন সে এই কাজ নিল? চাকরির প্রথম কাজ, পিছিয়ে আসা যায় না। তার কেবলই নিজের মায়ের কথা মনে পড়তে লাগলো। অনেক প্রশ্ন। সে কি আর বাড়িতে ফিরতে পারবে? মাকে চোখের দেখা আর দেখতে পাবে, নাকি এখানেও? এই ধর কি সব ভাবছে আবল তাবল। সে সাহসী ছেলে, জীবনে অনেক কঠিন পথ পেরিয়ে এসেছে। সে এভাবে থেমে যাবে না। না, ফিরতে তাকে হবেই, যে করে হোক। আস্তে আস্তে রাত নামে। বিকাশ সব কুলি মজুরদের জানিয়ে দেয়, কোনো জরুরি প্রয়োজনে কেউ যদি বাইরে যায় যেন একটা কাগজে লিখে তার সবার জায়গায় ছেড়ে দেয়। টাইমটা যেন উল্লেখ করে যায়। সেই মতো সে রাতে সবাই ঘুমিয়ে পড়ল। বিকাশের দুশ্চিন্তা নিয়ে অনেক কিছু ভাবতে ভাবতে কখন যে তার চোখ বুজে গেল সেটা তার আর মনে নেই। সকালবেলায় উঠতেই সে তার ডান দিকে তাকালো। বিছানা ফাঁকা। তার ডান দিকে সেই ট্রেনের চালক সই। বাঁ দিকে তাকালো বিকাশ। বাঁ দিকে সব কুলি মজুর যে জায়গা ছিল সেখানেই আছে, অর্থাৎ সবাই ঠিক আছে। বাঁ দিকে বিছানায় চালকের মাথার কাছে জড়ো করে রাখা চাদরটা সরাতে বিকাশের বুক ছ্যাদ করে উঠল। একটা ছোট্ট সাদা কাগজ, তাতে লেখা, আমি তাঁবুর ডান দিকে যাচ্ছি, বিশেষ প্রয়োজনে। সময় 2:42। মানে বিকাশ ঘুমিয়ে পড়ার 1.5 ঘন্টার মতো পর। বিকাশ দ্রুত কাউকে কিছু না বলে তাঁবু থেকে বেরিয়ে ডান দিকে একটু এগোতেই দেখতে পেল ঝোপের খুব কাছে মাটিতে থাকা জঙ্গলের উপর ছোট ছোট গাছপালা নুয়ে পড়েছে। অনেক দূর, বোঝা যায় সেখান দিয়ে কোনো ভারী কিছুকে টেনে অনেক দূর নিয়ে যাওয়া হয়েছে। কিছুটা এগোতেই ঝোপের উপর দিয়ে বিকাশ দেখতে পেল টানা একটা রক্তের বেশ কিছু ফোঁটা দূরে মিলিয়ে গেছে। এই দৃশ্য অবশ্য নতুন নয়। যেদিন প্রথম মজুরটা হারিয়ে যায়
তাকে খুঁজতে গিয়ে এই দাগ সকলের চোখে পড়ছিল। এখন সকাল, চারদিকে রোদের আলো খেলেছে, অথচ বিকাশের মনে তীব্র আতঙ্ক দানা বেঁধে রয়েছে। সে আবার তাঁবুতে ফিরে আসে, সবাইকে জাগিয়ে তোলে, এই খবর সবাইকে জানায়। সবাই ফিরতে চায়, বিকাশও আর এখানে থাকতে চায় না। মালগাড়ি মাল দিয়ে চলে গেছে এখান থেকে, এখন আর আসবে না। রেল কর্তৃপক্ষ জানে সবাই কাজ করছে নির্বিঘ্নে, কারণ বিকাশের কমিউনিকেশন ডিভাইস থেকে নতুন কোনো অসুবিধার তথ্য কোয়ার্টার পায়নি। এবার কি করা যাবে? কমিউনিকেশন ডিভাইস বিকল, সেখান থেকে ফিরতে গেলেও চালক চাই, কারণ বিকাশ গাড়ি চালাতে জানে না। সেখানে এবার থাকতে হবে এই ভয়াবহ জঙ্গলের মধ্যে, যেখানে এক অজানা বিভীষিকা তাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। বিকাশের কপালে নতুন করে ঘাম দেখা যায়।